আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। ঘটনায় একজন শনাক্ত। তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই হামলা জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্রের অংশ মন্তব্য। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামাতে গণতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় পিওজে মিউজিক ক্লাবের সিজন 1-এর সেমিফাইনাল। 15 প্রতিযোগী থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এবং ডেইরি খাতেই ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তারের সাফল্য। অসহায় নারীদের পুনর্বাসনে আরও বড় প্রকল্প গড়ে তোলার প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই সুদানে আবে এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত এবং 8 জন আহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একথা জানিয়েছেন। হামলায় সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে। হাসপাতাল সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের ভবনে এই হামলা হয়েছে। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তিনি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শীঘ্রই শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছে না সরকার। দেখুন তাফিমুল ইসলামের রিপোর্টটি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় তোলপাড় সারা দেশ। এ নিয়ে সচিবালয়ে জরুরি সভায় বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদির উপর হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টা বলে মনে করে সরকার। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 25শে ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গেও প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের
প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। নির্বাচনে প্রার্থীরা চাইলে সরকার ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গুলির ঘটনায় একজনকে শনাক্ত করেছে পুলিশ। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে। হামলার মোটিভ এবং কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, গুরুতর আহত শরীফ ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক করে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা বলেছেন, হাদির উপর হামলা জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রেরই অংশ। আরও জানাচ্ছেন চকর মালিতা। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শুক্রবার আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ হাদির জন্য দোয়া করছে এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। শারীরিক অবস্থা বিবেচনায় দেশের বাইরে পাঠানোরও ব্যবস্থা করবে সরকার। দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পিছনে বড় শক্তি কাজ করছে। সব অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতারা। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ফলে এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। তবে বৈঠক নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামী এবং ওসমান হাদির পরিবার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বেগম রোকেয়া পদক ২০২৫ জয়ীদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্বর্ধনা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শুরুতেই ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলার ঘটনায় উদ্বেগ ও সরকারকে কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ জানান রোকেয়া পদক জয়ীরা। অনুষ্ঠানে পদক জয়ী ৪ জনকে গ্রামীণ নারীদের অর্থনৈতিক সংগ্রাম ও তাদের জীবনযাত্রা নিয়ে নিজের লেখা বই বেলতৈল গ্রামে জরিমন ও অন্যরা উপহার দেন প্রধান উপদেষ্টা। এ সময় নারী ও শিশু মন্ত্রণালয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের পথে উত্তরণে ষড়যন্ত্র থেমে নেই। রাজধানীতে বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেছেন, কেবল গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামানো যাবে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও সতর্ক করেছেন তিনি। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির শেষ দিনে সমাপনী অধিবেশনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পরিকল্পনাকে আমরা তখনই তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, তাই নির্বাচনে ব্যক্তিগত প্রত্যাশার ঊর্ধ্বে উঠে দলের পাশে দাঁড়াতে হবে। যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা
আরও খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য। সামনে আরো কঠিন সময় আসছে উল্লেখ করে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে কেবল বিএনপির কাছেই অতীত অভিজ্ঞতা ও পরিকল্পনা রয়েছে। তাই নেতাকর্মীদের ঘরে বসে না থেকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে এই জাতীয় সংসদ নির্বাচন 2026। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, নির্বাচনী প্রচারে সবার সমান সুযোগ নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে মব সহিংসতার নির্বাচন হবে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানান তিনি। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ৩০০ আসনে নির্বাচন করবে বলে জানান আনিসুল ইসলাম মাহমুদ। যারা নির্বাচনে প্রার্থী হবেন তাদের মামলা তুলে নেওয়ার দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ডে আসতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? মানে আমি একজন প্রার্থী, আমি আমার এলাকায় যাব নির্বিঘ্নে, পূর্ণ নিরাপত্তায়, আমি আমার মতামত বলবো, আমি মানুষের কাছে যাব, মানুষকে আমার কি প্রোগ্রাম আছে, কি প্ল্যান আছে, আমার দল কি করতে চায় এগুলো বলবো, এবং ভোটাররা তারা পূর্ণ নিরাপত্তায় নির্বাচনে ভোট দেবেন এবং সাথে সাথে এইটাও তারা ফিল করতে হবে। সুতরাং এগুলো আমাদের দেখতে হবে। একটা নির্বাচন হলেই হবে না, নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হয় সেটা তো না। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায়, প্রাণ প্রকৃতির সাথে সমাজ ব্যবস্থায় ক্ষয়ে যাওয়া সংযোগ পুনরুদ্ধারে চলমান পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল হয়েছে। দীর্ঘ প্রক্রিয়ায় সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ 15 প্রতিযোগীর যন্ত্র ও গানের সুরেলা উপস্থাপনা আবেশ ছড়ায় চ্যানেল আই প্রাঙ্গণে। এমন উদ্যোগ হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি প্রতিবেশ রক্ষায় সচেতনতা বাড়াবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রিয় দর্শক, আব্দুল করিমের ভিডিও রিতে আরও জানাচ্ছেন মুশাহিদ রনি। বিনোদনের ধারণা পেরিয়ে গান আমাদের নিয়ে যায় জীবন, জীবিকা, সৌন্দর্য ও রূপসী বাংলার বর্ণিল ক্যানভাসে। যে গান মস্তিষ্কের নিউরনে সৃষ্টি করে আলোড়ন, যাপিত জীবনে তাই সঞ্জীবন। গানের এই সঞ্জীবনীর শক্তি জড়িয়ে আছে সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গভীরে। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো বন্যার ছায়া। পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে লালন, রবীন্দ্র, নজরুল, পল্লীগীতি, ভাওয়াইয়া কিংবা আধুনিক গানের সুরের মূর্ছনায় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা। এত উৎসাহী ছেলে মেয়েরা আসছে, এত সুন্দর করে শিখে আসছে অনেক ভালো ভালো গান। তো এটা আমাকে খুব অনুপ্রাণিত করে, আমাকে খুব আনন্দ দেয় যে
এখন প্র্যাকটিসটা বাড়ছে আরও, তো সেটা খুব ভালো লক্ষণ, সেটার খুব প্রয়োজন। চিরতারুণ্য মানুষের মধ্যে যেটা থাকে, যার বয়সটা একেবারে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, সেটাই হলো সবুজ। সেই সুরের সন্ধানে আমরা যাচ্ছি। সারা দেশ থেকে যারা এসছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধরিত্রীতে মানুষের আগমনের আগেই যে সুরের সৃষ্টি, সে সুরের পথ ধরেই বিপন্ন সুর ও সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি বাস্তুতন্ত্র রক্ষায় দায়িত্বশীলতার বার্তা দিতে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখবে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব অথবা পিওজে মিউজিক ক্লাব। আর এর সৃষ্টির মূল লক্ষ্যই হচ্ছে আমাদের জীবনে এবং আমাদের এই যে জীবনযাত্রায় যে আমরা আমাদের যে গান যে বলি, যে গান একসময় আমাদের মাটির সাথে ছিল এবং আমাদের জীবনের সাথে ছিল, সেগুলো হারিয়ে যাচ্ছে। তো সেই গানগুলো যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি এবং বাংলাদেশের প্রকৃতি পরিবেশের জন্য খুব বেশি প্রয়োজন সেই হারিয়ে যাওয়া গানগুলো। প্রকৃতি পরিবেশ গান সব একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেটাই আমরা চেষ্টা করব এটাকে তুলে আনতে। মানুষ যেন এই আশেপাশে যা আছে সেগুলো যেন অনেক বেশি করে যত্ন নেয় আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর এই পর্বে 15 জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এক্ষেত্রে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটে নির্ধারিত হবে চূড়ান্ত ফল। মশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। কাজের প্রতি নিষ্ঠা আর সুপরিকল্পিত উদ্যোগ নিয়ে কৃষি ও কৃষি উপকরণের মূল্য সংযোজনের মাধ্যমে অনেক নারী নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তার তেমনই একজন নারী। শূন্য থেকে শুরু করে ডেইরি খাতে মূল্য সংযোজনের এক বিশাল কার্যক্রম তার। বিস্তারিত জানছেন শাইখ সিরাজ। পারভিন আক্তার চলছেন নিজের গাড়িতে করে। আজ তার বাড়ি আছে লোকবল সহ বিশাল বাণিজ্য। অথচ বছর 8 আগে তার কিছুই ছিল না। ভাগ্য তাকে সংসার জীবনে পরাজিত করে। খাবারের যে কি কষ্ট সেটা আমি বুঝেছি, যে আমার খাবারের যে কি কষ্ট। টোটালি আমি 3 দিন না খেয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। 13 সাল থেকে উনি আমার সাথে মানে খুবই খারাপ ব্যবহার করতেন। আমাকে যখন খাবার দিত না, পরার কাপড় দিত না, মারধর করতো, অত্যাচার করতো, সে জুয়া খেলতো। বারবার ব্যর্থ হয়েও থেমে যাননি। গরুর দুধ বিক্রির মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তনের সূচনা করেন। ধীরে ধীরে তৈরি করেন নিজের ভিত। আমার কাছে একটা চেন ছিল আমার বাচ্চার আর কি, ওটা বিক্রি করে আমার 6,000 টাকা হয়। আমি ওই 6,000 টাকা দিয়ে আমার এই ব্যবসাটা শুরু করি। আজ পার্টনারশিপে তিনি গড়ে তুলেছেন 11টি চিলিং প্ল্যান্ট, যেখানে স্থানীয় খামারিরা দুধ সরবরাহ করেন। সে নতুন করে যাত্রা শুরু করছে। আমরা আশা করি এর সামনের দিকে এগিয়ে গেলে আমাদের দুধ আরো অনেক চলবে, এটাই আমরা অনেকটা আশাবাদী। ঝড় বৃষ্টি যাই হোক এই জায়গায় এসে পৌঁছায় দেই, কিংবা এরাও পৌঁছাতে দিয়ে দেই। আমরা এই দুধটা স্যার বাজারে সচরাচর ন্যায্য মূল্যে বেচতে পারতাম না, এখন যে রেটটা পাচ্ছি এই রেটটা আমরা পেতাম না। দুধের মূল্য সংযোজন থেকে শুরু করে নিজস্ব ব্র্যান্ড সবকিছুতেই রেখেছেন দৃঢ়তার ছাপ। আমার একটা লিমিটেড কোম্পানি করেছি, এখানে দুগ্ধজাত পণ্য, দই, মিষ্টি, ঘি সব কিছুই আছে। আমার একটা আউটলেট পর্যন্ত আছে। শুধু ফরিদপুরেই চলছে না, ঢাকা সিটিতেও আমি দিচ্ছি। আমি আরও বড় পরিসরে করতে চাই, আরও বড় হতে চাই। পারভিনের জীবনের গল্পটা একার, কিন্তু এই সমস্যাটি এই বাংলার
হাজারো নালিশ। পারভিন সামাজিক নানান ঘাত প্রতিঘাত সয়ে আজকে এখানে এসছেন এবং এই ঘাত প্রতিঘাতকে তিনি শক্তি মনে করেছেন, সেটা উৎসে আজকে তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। অবশ্যই পারভিনই হতে পারে বাংলাদেশের অন্যান্য নারীদের জন্য একটা বড় অনুপ্রেরণা। ফরিদপুর সদরের ভিলেজ মিল থেকে শাহিদ সিরাজ, চ্যাম্পিয়ন। প্রিয় দর্শক, এবারে বিজয়ের মাস। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন ১০ম পর্ব। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যা পরিচিত ছিল সিনিয়র টাইগার্স নামে, আর সদর দফতর ছিল যশোরে। বাংলাদেশে অবস্থানরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলোর মধ্যে সবার শেষে পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ শুরু করে এই রেজিমেন্ট। এর কারণ ছিল রেজিমেন্টের বাঙালি সেনাদের নিয়ে ভারত সীমান্তে সামরিক অনুশীলন করানো হচ্ছিল সে সময়। প্রত্যন্ত এলাকায় কোনো খবরই পাচ্ছিলেন না তারা। ৭১-এ এই ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন তরুণ হাফিজ উদ্দিন আহমদ। পরে মেজর হিসেবে অবসরে গেছেন তিনি। চ্যানেল আইকে মেজর হাফিজ বলেন, তাদেরকে অনুশীলন থেকে ২৯ মার্চ যশোর সেনানিবাসে যাবার নির্দেশ দেওয়া হয়। এরপরই নির্দেশ আসে বাঙালি সেনাদের নিরস্ত্র করার, তবে তা মেনে নেননি বাঙালি সেনারা। তখন আমাদের সৈনিকেরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ করে ইতিমধ্যে পাকিস্তানিরা আমাদের উপর আক্রমণ চালানো শুরু করেছে। আমাদের অফিসিয়াল এরিয়ার চারিদিকে ট্রেঞ্চ করা ছিল, ওই জন্য আমাদের সৈনিকরা দ্রুত ট্রেঞ্চে অবস্থান নিয়ে শত্রুর আক্রমণ ব্যর্থ করে দিচ্ছে। তারা সবাই আমাকে ঘিরে ধরল যে, স্যার আমরা তো বিদ্রোহ করেছি, আপনি আমাদের সাথে যোগ দেন, আমাদের নেতৃত্ব দেন, একজন অফিসার না হলে তো আমরা লড়তে পারবো না। আমি বললাম, ওকে, হোল্ড অন, আমি বিদ্রোহ করব, কিন্তু এখানে যুদ্ধ চলতে হবে আমার নির্দেশে এবং কোনো রকম বিশৃঙ্খলা চলবে না। দেখে শুনে শত্রুর উপরে আমরা গুলিবর্ষণ করব। পাকিস্তানিদের বিরুদ্ধে যশোর সেনানিবাসে যুদ্ধ চলে প্রায় ৮ ঘন্টা। সফলভাবে চলে হানাদারদের প্রতিরোধ। তবে এরই মাঝে বাঙালি সেনাদের ফুরিয়ে আসতে থাকে গোলাবারুদ। যেহেতু আমাদের গোলাগুলি শেষ হয়ে গিয়েছে, আমরা ছোট ছোট গ্রুপে ক্যান্টনমেন্টে বেরিয়ে আসি। যশোরে আমি একমাত্র বিদ্রোহী অফিসার ছিলাম, বাকি আমার সাথে ২০০ সৈনিক ছিল। ওখানে চৌগাছা গিয়ে দেখি ওখানে হাজার হাজার ছাত্র যুবক, তারা এসে বলে, স্যার অস্ত্র দেন, আমরা যুদ্ধ করব, দেশ স্বাধীন করব। তো স্বাধীনতা যুদ্ধের এই পরিস্থিতি দেখে আমরা খুবই আনন্দিত হলাম। প্রথমে আমার ধারণা ছিল আমি বোধহয় একমাত্র বিদ্রোহী বাংলাদেশে, ভবিষ্যৎ অনিশ্চিত। যখন দেখলাম যে সারা দেশে বিভিন্ন ক্যান্টনমেন্টে বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে, তাদের কাছে শুনলাম মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, তখন অত্যন্ত আনন্দিত, উৎফুল্ল হলাম। সবশেষে মুক্তিযুদ্ধ শুরু করলেও প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সফলতার সাথে প্রাথমিক যুদ্ধ করে ৭১-এ। সে সময় একটি বড় এলাকা দীর্ঘদিন শত্রুমুক্ত করে রাখে তারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীরত্ব। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ভারতের আয়োজনে কলকাতায় বিজয় দিবস উৎসবে যোগ দেবেন বাংলাদেশের ৮ মুক্তিযোদ্ধা। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে না জানালেও বিষয়টি অস্বীকার করেননি পররাষ্ট্র উপদেষ্টা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবারের মতো এবারও কলকাতায় উদযাপিত হবে বাংলাদেশের বিজয় দিবস। গণমাধ্যম সূত্র জানাচ্ছে, বাংলাদেশ থেকে ৮ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, ২ জন সেনাকর্তা সহ বিজয়ের অনুষ্ঠানে যোগ দেবেন ২০ জনের একটি দল। প্রতি বছরই ১৬ই ডিসেম্বর রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে আয়োজন হয় বিজয় দিবসের। গত বছরের আয়োজনেও যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রতিনিধিরা। তবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন হয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে, যার নতুন নাম বিজয় দুর্গ। অনুষ্ঠানে ভারতীয় সামরিক সদস্যরা কসরত প্রদর্শন করেন, থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এবছর অনুষ্ঠান হবে ৭১-এর যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে তৈরি বিজয় স্মারকে। এরই মধ্যে মোটর শোভাযাত্রা করেছে ভারতের সেনাবাহিনী।
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস সূত্র আয়োজন সম্পর্কে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতি বছরই যান, প্রতি বছর যান। এর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট কেমন, নাকি এটা আর্মি? না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কোনো ইনভলভমেন্ট নেই। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে আই স্পোর্টস। বিএনপির কেন্দ্রীয় নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে। আগামী দিনে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে, এজন্য সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনেই বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই কথা বলেন তিনি। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ এবং জ্ঞানের প্রয়োজন। ভবিষ্যতে দেশে শিক্ষকদের লাইসেন্স চালুর পরিকল্পনা করা হচ্ছে। ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইনস্ট্রাক্টর এবং নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালনায় দেশের 12টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে পাইলটিং ভিত্তিতে 2026 সালের জানুয়ারি থেকে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিপিএড প্রোগ্রাম চালু হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ফারা শাম্মী। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আবারও হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণের ধোঁয়া ও ধ্বংসাবশেষ দেখা গেছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে লেবাননে অন্তত 127 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের বিশেষ দূত এই হামলাকে যুদ্ধ অপরাধ বলে উল্লেখ করেছেন। তবে ইসরায়েল বলছে, হিজবুল্লাহর পুনঃ সশস্ত্রীকরণ রোধ এবং দেশটির নিরাপত্তায় তাদের এই হামলা। এবারে কৃষি সংবাদ। চলতি মৌসুমের শেষ দিকে বৃষ্টিসহ পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও আমনে ভালো ফলনে আশা করছে কৃষক। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আমন ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংশয় তার। প্রিয় দর্শক, কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আল মুকসিদ। কুড়িগ্রামে মাঠের পর মাঠ এখন সোনালী ধানের ক্ষেত। মৌসুম শুরু হওয়ায় জেলার 9টি উপজেলাতেই ধান কাটা ও মাড়াই সহ ধান ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে একসাথে ধান কাটা শুরু হওয়ায় শ্রমিক সংকটের পাশাপাশি মজুরিও বেড়ে গেছে বলে অভিযোগ করছেন কৃষক। ধানের বাজার কম, 1050 টাকা করে ধান, হ্যাঁ, ধানের দাম যদি বেশি হইতো একটু, আর 1200-1300 টাকা, তাহলে একটু কৃষক খুব ভালো হইতো। 1.5 বিঘা জমি ধান 20 থেকে 22 মণ হবে, এর দাম মনে করো 22 থেকে 23,000 টাকা। এই খরচে আমাদের লস। এবছর পোকার আক্রমণ বেশি হওয়ায় উচ্চ মূল্যে কীটনাশক কিনতে হয়েছে। তার উপর মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়ে গেছে বলছেন কৃষক। কীটনাশক সার এটার দাম বেশি, এই কারণে আমার একটু আমার ধানের যদি দামটা ভালো পাওয়া যেত তাহলে কিছুদের পোষাইবে। 5-6 বারকে স্প্রে করে দিছি, কোনো কাম হয় না। কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, এই কারণে ইনশাল্লাহ আবাদ ভালো হয়েছে, কিন্তু মনে করে একটু দিয়ে বাজারটা দিয়ে বাড়ে দেয় ধানের, ইনশাল্লাহ কৃষকের ঘর বাঁচবে। চলতি মৌসুমে জেলায় 1,21,600 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,03,535 মেট্রিক টন। কৃষকরা ইতিমধ্যে ধান কর্তন শুরু করেছে।
এইবার চলতি মৌসুমে মোটামুটি একটু হালকা পোকামাকড় আক্রমণ থাকলেও কৃষকরা সেটি দমন করতে পেরেছে এবং নির্বিঘ্নে ফসল তুলছে। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযানে ধান বিক্রির দাবি জানিয়েছেন কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খাগড়াছড়িতে পার্বত্য নদী সম্মেলন হয়েছে। এতে অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, পার্বত্য এলাকায় পানি শোষণকারী গাছ রোপণে নিষেধাজ্ঞা জারি করে নতুন বন নীতি প্রণয়ন হয়েছে। সম্মেলনে পার্বত্য অঞ্চলের নদী সংরক্ষণে সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান বক্তারা। আবুল কাশেমের ভিডিও চিত্রে দেখুন সৈয়দ মাদিহ অদিতের রিপোর্টটি। বাংলাদেশের নদীগুলো এখন বহুমাত্রিক সংকটের মুখে। দখল, দূষণ আর অনিয়ন্ত্রিত খনন পাহাড়ি নদীগুলোকে বিপন্ন করে তুলেছে। অনিয়ন্ত্রিত নদী রক্ষা ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে ভেঙে পড়েছে এসব অঞ্চলের জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে পার্বত্য নদী রক্ষা সম্মেলন। দিনব্যাপী আয়োজনে অংশ নেন গবেষক, পরিবেশবিদ, বিশেষজ্ঞ সহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা। পার্বত্য নদী রক্ষায় সমস্যা চিহ্নিত করে দ্রুত নদী ও ঝর্ণার স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিতে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পাহাড়ি নদীগুলোকে রক্ষা করার মাধ্যমে আমাদের এই পাহাড়ি জনপদের যে গুরুত্বপূর্ণ একটা বিশাল এলাকা, সেটাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি, সেই নদীগুলোকে কিভাবে রক্ষা করতে পারি। চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম রিভার সিস্টেমের মধ্যে নদীর সংখ্যা অত্যন্ত কম। শুধুমাত্র নদী নিয়ে যারা তারাই কাজ করে, যাদের মধ্যে একমাত্র দেশাত্মবোধ কাজ করে। এর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত সংস্থা আছে, তারা যদি সেই ফাইন্ডিংসগুলোকে নিয়ে কাজ করেন, এই জনপদের মানুষের জন্য ইতিবাচক, এই দেশের জন্য কল্যাণকর। সুতরাং আমি কিন্তু বলেছি, যত রকম সাপোর্ট প্রয়োজন আমরা দিতে প্রস্তুত। পার্বত্য নদী রক্ষায় ওয়ার্কিং গ্রুপ গঠনে গুরুত্বারোপ করেন পরিবেশ উপদেষ্টা। যে পার্বত্য অঞ্চলের নদীগুলোকে চিহ্নিত করা হবে, একই সাথে সুন্দরবনের এলাকার নদীগুলোকে চিহ্নিত করা হবে, যেটা এ পর্যন্ত কোনো ভূমি রেকর্ডে চিহ্নিত হয়। একটা গাছের সাথে একটা ঝর্ণার সাথে যে একটা নদীর সম্পর্ক আছে, আপনারা মাসব্যাপী একটা কাজ করেন, এটা তো আমাদের দেশের সম্পদ, আমরা সকলে মিলে এই কাজটা করি, শুরু করব। এর আগে সম্মেলনের প্রথম দিন রাঙামাটির কাপ্তাই হ্রদ, কর্ণফুলী, মাইনী ও রাইংখং নদী পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা। টেকসই উন্নয়নে প্রতিটি নদী এখনই সংরক্ষণ জরুরি বলছেন পরিবেশবিদরা। সৈয়দ মাদিহ অদিত, খাগড়াছড়ি, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানীতে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম CDF এর ২৭তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সভায় CDF এর কোষাধ্যক্ষ মোহাম্মদ রবিউল ইসলাম ২০২৫-২৬-এর আর্থিক বিবরণী এবং বাজেট পেশ করেন। CDF এর চেয়ারম্যান মোর্শেদ আলম সরকার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও অর্জিত সাফল্য উপস্থাপন করেন। ক্ষুদ্র ঋণে ব্যাংকিং সেক্টরের অবদানের প্রশংসা করে তিনি বলেন, CDF এর মাধ্যমে ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর মধ্যে আর্থ সামাজিক কর্মকাণ্ড বেড়েছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ডাকাতের অস্ত্রে আঘাতে লক্ষ্মীপুরের পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের এক গৃহকর্ত্রী নিহত, ডাকাতির চেষ্টা বাধা দেওয়ায় হত্যাকাণ্ড। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। লক্ষ্মীপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় ঘরে ঢুকে এক নারীকে ধারালো অস্ত্রে আঘাতে হত্যা করা হয়েছে। শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত 3:30টার দিকে মুখোশ পরে ছাদ দিয়ে সাকিনা বেগমের ঘরে ঢোকে হামলাকারীরা। সে সময় সাকিনা চিৎকার দিলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা।
স্থানীয়রা বলছেন, ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা না ঘটলেও ডাকাতির চেষ্টায় বাধা দেওয়ার কারণে এই হত্যাকাণ্ড। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক বলেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এশিয়াটিক সোসাইটিতে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড গ্রিনার আর্থ শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডক্টর উপমা কবির। বিশেষ অতিথি ছিলেন ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল অনুষদের চেয়ারম্যান ডক্টর ANM হামিদুল কবির ও প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী। সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেমি কৌশল প্রভাষক সাদিদ বিহঙ্গ মালিথা। ঢাকা বিশ্ববিদ্যালয় ACS ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে এবং ACS ইন্টারন্যাশনাল কেমিক্যাল সায়েন্সেস চ্যাপ্টার অব বাংলাদেশের সহযোগিতা আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য টেকসই উন্নয়ন, গ্রিন কেমিস্ট্রি এবং পরিবেশ সংরক্ষণে যুব নেতৃত্বাধীন বৈজ্ঞানিক সম্পৃক্ততা করা। সম্মেলনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় VC মোহাম্মদ ইসমাইল, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় VC মোহাম্মদ জাহাঙ্গীর আলিম সহ শিক্ষাবিদ, গবেষক, পেশাদার, নীতি নির্ধারক এবং তরুণ উদ্ভাবকরা অংশ নেন। রাজধানী গ্রিন স্প্রাউটস স্কুলের আয়োজনে শিশু শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রিন্সিপালের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের পাশাপাশি পরিচালনা পরিষদের চেয়ারম্যান, পরিচালক ও অভিভাবকরা আলোচনা করেন। আলোচনার পাশাপাশি ছিল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা, সনদ বিতরণ সহ নানা আনুষ্ঠানিকতায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। এবারে সবশেষ বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। টিকিটের দাম নিয়ে সমালোচনার ঝড় উঠলেও 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির সর্বশেষ ধাপে প্রথম 24 ঘন্টাতেই প্রায় 50 লাখ আবেদন পেয়েছে ফিফা। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হামলার ঘটনায় একজন শনাক্ত। তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই হামলা জুলাই অভ্যুত্থান নস্যাতে ষড়যন্ত্রের অংশ, মন্তব্য। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামাতে গণতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় POG মিউজিক ক্লাবের সিজন 1-এর সেমিফাইনাল। 15 প্রতিযোগী থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এবং ডেইরি খাতে ফরিদপুর সদর উপজেলায় পারভিন আক্তারের সাফল্য। অসহায় নারীদের পুনর্বাসনে আরও বড় প্রকল্প গড়ে তোলার প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।